বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় আওয়ামী লীগের মামলা, বিএনপির পাল্টা অভিযোগ দাখিল। সিটি নির্বাচনের প্রচারণায় বেগম জিয়া অংশ নিলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সুযোগ না থাকায় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন, ইসিকে উদ্যোগ নেওয়ার আহ্বান। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে গত ৫ বছরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলছেন সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা, মানতে নারাজ সাবেক মেয়র। বগুড়ার প্রায় ১০ লাখ মানুষ পান করছেন মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি, জনপ্রতিনিধিরা জরুরি পদক্ষেপের দাবি জানালেও সীমাবদ্ধতার কথা বলছে জনস্বাস্থ্য বিভাগ। এবং দেশেই গড়ে উঠছে অনলাইন ভিত্তিক কাজের সুযোগ, বৈপ্লবিক পরিবর্তন আসবে মত উদ্যোক্তাদের, প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি অর্থ লেনদেন সহজ করার তাগিদ। সময় সংবাদে সঙ্গে আছি আমি তানজিম মুনিয়াত। কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ নেতা। সোমবার বিকেলে কারওয়ান বাজারে ওই ঘটনার পরপরই সন্ধ্যায় তেজগাঁও থানায় মামলা দায়ের করেন ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জিল্লু। বিএনপি নেতাকর্মীরাই বেআইনিভাবে সংঘবদ্ধ হওয়া, হত্যা চেষ্টা ও ভীতি দেখানোর উদ্দেশ্যে এমন হামলা করেছে বলে মামলায় অভিযোগ করা হয়। গতকাল বিকেলে কারওয়ান বাজারে তাবিথ আউয়ালের পক্ষে গণসংযোগ চালানোর সময় বিএনপি নেত্রীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় ৬ জন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়। যে হামলাটা হয়েছে কারওয়ান বাজারে, সেই হামলা সংক্রান্ত উনি মামলা দায়ের করছে। অভিযুক্ত করছে আসলে হলো অজ্ঞাতনামা আসামি প্রায় ১০০ জন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এদের নামে মামলাটা হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে তেজগাঁও থানায় পাল্টা অভিযোগ দাখিল করা হয়েছে। বেলা ১১টার দিকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল তেজগাঁও থানায় যান। বেগম জিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর স্বাক্ষরিত অভিযোগটি থানার ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করেন তারা। ওসি না থাকায় আপাতত ডিউটি অফিসার অভিযোগপত্রটি গ্রহণ করলেও তিনি এলেই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। আমরা কারওয়ান বাজারে বেগম খালেদার গাড়ি বহরে যে হামলা করেছে তার জন্য আমরা একটা মামলা করতে এসেছি এবং সেই মামলাটা ডিউটি অফিসার সাহেব, আমাদের ডিউটি অফিসার রমজান আলী সাহেব এজাহারটা গ্রহণ করেছেন। অতি সাহেব নাই, সিটে নাই, উনি বাইরে আছেন। বেগম খালেদার সমর্থিত প্রার্থী, বিরোধী দলের সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা করছিলেন। এই সময় সরকার দলীয় লোকজন পুলিশের সামনে তার গাড়ি ঘোড়া হামলা করেছে। এদিকে ঢাকার ২ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন ও আনিসুল হক বলেছেন, সুষ্ঠু তদন্ত করার পরই জানা যাবে বেগম জিয়ার গণসংযোগের সময় কারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। ঢাকাবাসীর কাছে আমার আবেদন, ঢাকাবাসীর কাছে আমার নিবেদন, আমি ঢাকার সন্তান, আমি আপনাদের সন্তান। ঢাকাবাসীর ভোটে আমার হক সবচেয়ে বেশি। আমার নিয়ত পরিষ্কার, আমি যুবক, আমি তরুণ, আমি উদ্যমী। আমাকে আপনারা একটিবার মাস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে আমার বাবা যেমন নিজেকে উৎসর্গ করে গেছেন, আমিও আপনাদের কাছে আমার সুখে দুঃখে নিজেকে উৎসর্গ করব। আমি স্পষ্ট করে বলতে চাই, হামলা যিনি করুন তিনি ভালো কাজ করেননি, আমি এটাকে সমর্থন করি না এবং এর তদন্ত হওয়া উচিত। তদন্তের পর যদি অভিযোগ হয় তখন আমরা স্পেসিফিক বলতে পারবো যে হ্যাঁ আমরা এটাকে কিভাবে বর্ণনা করা যায়, তখন বলতে পারবো। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া আফ্রিকা সামিটে অংশ নিতে ৩ দিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় বিকেল ৪টায় জাকার্তার সুকর্ণহাট্টা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
আগামীকাল সকালে সম্মেলনের মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও 7টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী 23 এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত কয়েকদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে রাজধানীর আজিমপুর থেকে শুরু করে আশপাশের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এর আগে সকালে সাইদ খোকনের পক্ষে তার কর্মী সমর্থকরা মিছিল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক সকালে রাজধানীর কালাচাঁদপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিলেও নির্বাচন কমিশনের আচরণবিধির কারণে প্রচারণায় অংশ নিতে পারছেন না ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এতে বিএনপি বাড়তি সুবিধা পাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলছেন, লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে মন্ত্রী, সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ দিতে নির্বাচন কমিশনকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। পাশাপাশি তারা ইঙ্গিত দিয়েছেন, দল সমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগে নামতে পারেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 3 মাসের অধিক সময় পর রাজপথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে শুরু করেছেন গণসংযোগ। এই পদে পদে বাধা সৃষ্টির নীরব বিপ্লব আপনারা ঘটাবেন এবং মত মার্কা ঘটছে। মন্ত্রীরা যারা ছিল সে সময় এদিকে নির্বাচনী আচরণবিধির কারণে ক্ষমতাসীন দলের কোনো মন্ত্রী নির্বাচনে প্রচারণা চালাতে না পারায় দলটির নেতারা মনে করছেন বেগম জিয়ার এ প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। একজন মন্ত্রী যদি প্রশাসনিক সুযোগ সুবিধা পরিহার করে যদি সে তার সমর্থিত প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করে, সেখানে দোষ কি আমি বুঝি না। বেগম জিয়া তো একজন সাবেক প্রধানমন্ত্রী, একটি দলের প্রধান ব্যক্তি তার প্রার্থীর সমর্থনের প্রার্থীর পক্ষে নেমে গেছে মাঠে, আর সেখানে আমার দলের যারা শীর্ষস্তরের নেতৃবৃন্দ তারা কিন্তু প্রকাশ্যে প্রচার করতে পারছে না। তারা তো লেভিং ফিল্ড যেটা বোঝায় সম যে রাজনৈতিক প্রচার করার যে অধিকারটুকু, এটা তো আমাদের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে আমি দেখছি। তাহলে অবশ্যই এই ব্যাপারটি নির্বাচন কমিশনে দেখা উচিত। দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ মনে করেন, সরকার থেকে কোনো সুযোগ না নেয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় আসতে কোনো বাধা নেই। সজীব ওয়াজেদ জয় আমাদের তথ্য উপদেষ্টা, কিন্তু তিনি সরকারের কোনো সুযোগ সুবিধা নেন না। তিনি যদি নির্বাচন প্রচারে বেরোন তার নিজস্ব গাড়িতে করে বেরোবেন, সরকারের সুযোগ সুবিধা ছাড়া। খালেদা যেমন পারছেন, সজীব ওয়াজেদ জয় তেমনভাবে নির্বাচনের প্রচার চালাবার ইচ্ছা পোষণ করলে তারও নির্বাচন প্রচার করা কোনো বাধা নেই। 5 জানুয়ারির পর থেকে দেশে যে সহিংসতা চলেছে তাতে বিক্ষুব্ধ সাধারণ মানুষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষেই রায় দেবে বলে মনে করছেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতারা। যে নেত্রীর নির্দেশে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, আমি তো বিশ্বাস করি জনগণ তার প্রার্থীকে বা তার দলকে সমর্থন করার মতো কোনো অবস্থা এখন আছে বলে আমি বিশ্বাস করি না। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে গত 5 বছরে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি সিটি কর্পোরেশন। সে সঙ্গে বন্ধ করা যায়নি জোয়ারের পানি ঢুকে নগরীর নিচু এলাকা প্লাবিত হওয়ার পথও। এ কথা বলছেন সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরাই। অথচ 2010 সালে জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম উপহার দেয়াই ছিল এম মঞ্জুর আলমের প্রধান নির্বাচনী অঙ্গীকার। তার অঙ্গীকারগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। পানির নিচে মুরাদপুর, কেমনে হবে সিঙ্গাপুর, মূলত এই স্লোগানকে মুখ্য করে 2010 সালে নির্বাচনী বাধা পার হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম। কারণ নির্বাচনের আগে চট্টগ্রামকে সিঙ্গাপুরের অনুকরণে আধুনিক নগরী গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন তৎকালীন মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী। কিন্তু নির্বাচনের ঠিক আগেই প্রবল বর্ষণে প্লাবিত হয় পুরো নগরী।
আর এর পুরো নির্বাচনী সুবিধা তুলে নেয় মঞ্জুর আলম। কিন্তু জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, সময়ের সাথে সাথে তা ফিকে হয়ে গেছে। এখনো জলাবদ্ধতাই প্রধান সমস্যা। জলাবদ্ধতা নিরসন করার জন্য যেটি প্রধান কাজ ছিল মাস্টার প্ল্যান অনুযায়ী খাল খনন করা, নতুন উনি সেটি করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে যেটা হয়েছে, এখন চট্টগ্রাম শহরের প্রধান রাস্তাসমূহ এখন খালে পরিণত হয়েছে। মাত্র 8 ঘন্টার বৃষ্টিতে যেমন নগরীর প্রধান সড়কগুলো হাঁটু পানিতে তলিয়ে যায়, তেমনি প্রায় জোয়ারের পানিতে প্লাবিত হয় পুরো আগ্রাবাদ এলাকা। এমনকি বাদ যায় না ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ। যে জলাবদ্ধতায় এতে আগ্রাবাদ, হালিশহর, খাতুনগঞ্জ পানির নিচে তলিয়ে যায়। এতে ব্যবসা বাণিজ্য সবকিছুই দিনের একটা নির্দিষ্ট সময়ের বাইরে করতে পারে না মানুষ। জলাবদ্ধতা নিরসনে আর্থিক সংগতি না থাকার পাশাপাশি ওয়াসা কিংবা সিডিআর মতো সংস্থাগুলোর সহায়তা না পাওয়ার অভিযোগ প্রধান নির্বাহী কর্মকর্তার। এটির জন্য একটা সমন্বিত প্রয়াস প্রয়োজন। যেমন পানি উন্নয়ন বোর্ড আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে, সব পক্ষ মিলে আসলে এই জলাবদ্ধতা নিরসনের জন্য আন্তরিকভাবে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরদিকে জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মঞ্জুর আলমের। আমার প্রথম কাজ হবে এই যে প্রকল্পগুলি আমরা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে পাঠাইছি, কিছু বিবেচনাধীন আর কিছু যে অনুমোদন প্রাপ্ত, এই কাজগুলি আমরা শুরু করব। এদিকে বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বহদ্দার হাট থেকে কর্ণফুলী নদী পর্যন্ত একটি নতুন খাল খননের জন্য 250 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুষ্টিয়ায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ ঘটনায় পুলিশের 2 সদস্য আহত হন। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা নিহত ব্যক্তি মিলন এবং সে ডাকাত দলের সদস্য বলে চিহ্নিত করে। তার বাড়ি মিরপুর উপজেলায়। মিলনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। আমরা যে দেখি যে ওখানে গাছ কেটে রাস্তায় ডাকাতির চেষ্টা করছে। আমরা কাছাকাছি পৌঁছা মাত্রই তারা আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে আমাদের লক্ষ্য করে প্রায় 7-8 রাউন্ড গুলি বর্ষণ করে এবং গোলাগুলির এক পর্যায়ে সেখানে তল্লাশি গেলে দেখি একজন ডাকাত গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। মিলনের বিরুদ্ধে একটা হত্যা, একটি অস্ত্র মামলা এবং একটি মারামারির মামলা আছে। সময় সংবাদে আরো থাকছে, যশোরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান আবাদ করেও মুখে হাসি নেই চাষিদের। ভারত থেকে চাল আমদানিকে দুষছেন আড়তদাররা। নিশ্চিত মৃত্যু জেনেও বগুড়ার প্রায় 10 লাখ মানুষ পান করছেন মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি। সরকারি কোনো পদক্ষেপ না থাকায় বাধ্য হয়েই এই পানি পান করছেন তারা। গত 1 দশকে জেলায় আর্সেনিক মিশ্রিত পানি পান করে মারা গেছেন 40 জন। এ অবস্থায় জনপ্রতিনিধিরা জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। আর জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও বরাদ্দ না পাওয়ায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা যেখানে প্রতি লিটারে 50 ppb, সেখানে বগুড়ার 8টি উপজেলার 2 শতাধিক গ্রামের 70,000 নলকূপে আর্সেনিকের সর্বনিম্ন মাত্রা 65 থেকে 500 ppb। বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি ও উলিপুর, গাবতলী উপজেলার কামারচট্ট এবং শাহজাহানপুর উপজেলার আমরুল গ্রামের পানিতে আর্সেনিকের মাত্রা এতটাই ভয়াবহ যে গত 1 দশকে এই গ্রামগুলোতে মারা গেছে অন্তত 40 জন মানুষ। এই অবস্থায় সচেতন মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, আর যারা অসহায় তারা নিশ্চিত মৃত্যু জেনেও ভিটেমাটি আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন। আর্সেনিক আক্রান্ত ও নিহতদের স্বজনদের অভিযোগ, সমস্যা সমাধানে কোনো পদক্ষেপই নিচ্ছে না সরকার। যে টিউবওয়েল আছে ওই টিউবওয়েলের পানি খাচ্ছি, তা এখনো আমার আর্সেনিক ভালো হয়নি। আমার বাবা, আমার মা, আমার বোন তারা মারা গেছে। সরকার যেন আর্সেনিক সমস্যার সমাধানে পর্যবেক্ষণ করে, যেন আমাদের মতো আর কাউকে কোনো পরিবারের
বাবাকে না হারাতে হয়। এ মরণ ব্যাধির ভয়াবহতাকে গুরুত্ব দিয়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান জনপ্রতিনিধিরা। এখানকার সকল ডেভেলপমেন্টের সাথে অন্তরায় কিন্তু আমাদের আর্সেনিকের একটা বিরল একটা সমস্যা আছে। আমরা মনে করি এক্ষুনি সময় এটা সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের কাছে দাবি করব এই আর্সেনিক মুক্ত করার জন্য স্পেশাল বরাদ্দ দিয়ে এই আর্সেনিক প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। 2003 সালের পর এখানে পানিতে আর্সেনিকের মাত্রা পরীক্ষার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান এ কর্মকর্তা। জনগণ যে টিউবওয়েলগুলো বসাচ্ছে এই টিউবওয়েলগুলো আমরা আর্সেনিক করতে পারছি না, কারণ তারা আমাদের কাছে পানি নিয়েও আসে না, আমরাও বাড়ি বাড়ি গিয়ে সব পানি টেস্ট করা সম্ভব হয়ে ওঠে না, যার ফলে আমাদের বর্তমান অবস্থাটা যে কি এই অবস্থানটা আমরা সঠিকভাবে বলতে পারছি না। 12 বছর আগের তথ্য অনুযায়ী বগুড়া সদর, শিবগঞ্জ, গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি, শাহজাহানপুর, ধনুট ও শেরপুর উপজেলায় 8 ভাগ টিউবওয়েলে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়। সময় সংবাদ, বগুড়া। আজও নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের 2 মেয়র প্রার্থী। এদিকে আগামীকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আজম ও নাসির। তবে এখনো দিনক্ষণ ঠিক করেনি মঞ্জুর আলম। সকালে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম ও নাসির উদ্দিন। পরে নগরীর চিরাগি পাহাড়, রাজাপুর লেন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় আজম ও নাসির নগরের জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেন। এদিকে সকালে কাজী দেউরি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাটারিগলি, দিঘির পাড় এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি। শেষ সপ্তাহের প্রচারণায় ভোটারদের খুব কাছাকাছি পৌঁছার চেষ্টা করছেন প্রার্থীরা। দীর্ঘদিন পর এই নির্বাচন, তাই জমে থাকা এলাকার সমস্যাগুলো সমাধানের আশায় আছেন নগরবাসী। প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ড ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। ঢাকা দক্ষিণের 16 নম্বর ওয়ার্ড। জলাবদ্ধতা, অপ্রশস্ত ও ভাঙা রাস্তা সহ নানা সমস্যা নিয়ে কষ্টে দিন পার করছে এই ওয়ার্ডের বাসিন্দারা। পাশাপাশি অধিকাংশ রাস্তায় ম্যানহোল না থাকায় জনসাধারণের বিড়ম্বনাও চরমে। রাস্তার উপরে দেয়া বিল্ডিং করছে, রাস্তাটা বড় হয় নাই, 2টা রিক্সা গেলে ওয়ালে বাড়ি খায়। রাস্তাঘাট তো গত 5 বছর থেকে কোনো রিপেয়ারিং নেই। 2009 সাল থেকে কমিউনিটি সেন্টার দখল করে আছে কলাবাগান থানা পুলিশ। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে নাগরিক সুবিধা। পাশাপাশি সারা ওয়ার্ডে একটিও খেলার মাঠ না থাকায় কিশোর তরুণদের মানসিক বিকাশ হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ অভিভাবক মহলের। ড্রেনেজের ময়লাগুলো আসে না, এগুলো উপরে উঠে যায়, এটারে ডেঙ্গি আসতে হয়, আসি নামাজ পড়তে পারতেছে না, অনেকে আসতেই পারে না এটার কারণে। মাঠ অত্যন্ত জরুরি, এই কারণে ছেলেপেলেরা একদম প্যারালাইসিস হয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর জনপ্রতিনিধি পাবার প্রত্যাশায় কিছুটা স্বস্তিতে কলাবাগান, পুকুরপাড়, ক্রিসেন রোড নিয়ে গঠিত প্রায় 2 লাখ জনসংখ্যার এই ওয়ার্ড, যেখানে ভোটার সংখ্যা 50,000-এর কাছাকাছি। নির্বাচনকে ঘিরে মনোনীত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে দিনরাত হাজির হচ্ছেন ভোটারদের কাছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এগুলি নিধন করব, এলাকার উন্নয়ন, অন্য যেগুলি সমস্যাগুলি আছে সেগুলি আমরা সাধারণ জনগণের সাথে সাধারণ জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমরা সমস্যা সমাধান করব। মাদকের কালো ছোবলের হাত থেকে রক্ষা করার জন্য পয় নিষ্কাশনের জন্য করব, এবং ঠিকমতো ময়লা আমাদের এলাকার খুব পরিষ্কার করা হয় না, এবং একটি খেলার মাঠের আমার খুব দরকার। এবং আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা স্কুলগুলো আছে সেখানে আমি চেষ্টা করব যেন সব রকমের শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। বহু বছরের সমস্যাগুলো সমাধানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি শিগগিরই উদ্যোগী হবেন এই আশায় এখনই দিন গুনছে এলাকাবাসী। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুর সদর হাসপাতালে অস্বাভাবিক হারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগী বেশি হওয়ায় ফ্লোরে চিকিৎসা দিতে হচ্ছে। আর এই রোগ থেকে মুক্তি পেতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনে মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। রাত দিন সমান তালে একের পর এক ডায়রিয়া আক্রান্ত রোগী আসছে 100 শয্যার মাদারীপুর সদর হাসপাতালে। প্রতিদিন গড়ে 35 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ওষুধ, স্যালাইন সরবরাহ সহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগও। অনেক গরমে এই শরীর খুব দামা
আমার থেকে হলো এই পাতলা আমাদের এলাকায় অনেক লোক তরমুজ খেয়ে ডায়রিয়া রোগে ভুগতেছে। অসুস্থ হয়েছে আমার বাচ্চা, ডায়রিয়া রোগী হয়েছে, তারপরে আমি নিয়েছি হাসপাতাল, আমি একটু সুস্থ। তরমুজ খানোর পরে আপনার একাধারে ডাইরেক্ট পায়খানা করছে, রাত্রে আবার আপনার অনেক 70 থেকে 80 বার পায়খানা করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হঠাৎ করেই অস্বাভাবিক হারে বেড়ে গেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। অতিরিক্ত রোগীদের চাপে ফ্লোরে চিকিৎসা দিতে হচ্ছে তাদের। অনেকাংশেই শিশু বাচ্চা রোগী ভর্তি হচ্ছে, আমরা যথাসাধ্য এদের চিকিৎসা দিচ্ছি। প্রতিদিনই দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। 50 রোগী থাকে, একা চিকিৎসার পক্ষে সেইভাবে সেবা দেওয়া সম্ভব না। আর সিভিল সার্জন জানালেন পুষ্টিহীনতার কারণে এই রোগের প্রকোপ বেড়ে গেছে। এর থেকে মুক্তি পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। গত 5 দিনে মাদারীপুর সদর হাসপাতালে 160 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, আর চিকিৎসাধীন আছেন অর্ধশতাধিক রোগী। এর মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। সময় সংবাদ, মাদারীপুর। দেশে দিন দিন বাড়ছে অনলাইন ভিত্তিক কাজের সুযোগ। দেশীয় ফ্রিল্যান্সারদের জন্য গড়ে উঠছে আন্তর্জাতিক মানের ওয়ার্ক মার্কেটপ্লেস বিল্যান্সার। এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মত দেশীয় মার্কেটপ্লেসের উদ্যোক্তাদের। তবে দেশের ফ্রিল্যান্সাররা মনে করছেন নিজস্ব মার্কেটপ্লেসের আগে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি অর্থ লেনদেনের বিষয়টি আরও সহজ করা জরুরি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ফটোগ্রাফি, ছবি এডিটিং কিংবা লেখালেখি বাদ নেই অনলাইনে কাজ করার কোনো ক্ষেত্রই। কোনো প্রতিষ্ঠানের অধীনে নয়, এসব ক্ষেত্রে স্বাধীনভাবেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন এ যুগের তরুণরা। আর প্রতিযোগিতার বাজারে এজন্য তাদের নির্ভর করতে হয় ওডেক্স, ইলান্স, ফ্রিল্যান্সার কিংবা ভিওয়ার্কের মতো বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসের উপর। দেশীয় ফ্রিল্যান্সারদের জন্য তাই বিল্যান্সার নামে দেশি হচ্ছে সম্পূর্ণ নিজস্ব একটি মার্কেটপ্লেস, যেখানে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনলাইন কাজের সুযোগ থাকবে। বাংলাদেশের টোটাল মার্কেট হচ্ছে কি আপনার $160 মিলিয়ন প্লাস মার্কেট সাইজ। যে মার্কেটটাকে এখন পর্যন্ত কিন্তু ক্যাটার করার মতো কোনো একটি লোকাল মার্কেট প্লেস নেই। freelancer.com যখন প্রস্তাবনা করা হয়, একই সাথে গভর্নমেন্ট সর্বাত্মক সহযোগিতা করার একটা আশ্বাস দিয়েছেন। এদিকে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে অনলাইন ভিত্তিক কাজের গতি বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অর্থ লেনদেন পদ্ধতি উন্নত করা জরুরি বলে মত দেশীয় ফ্রিল্যান্সারদের। ক্লায়েন্টরা পেপাল ছাড়া আমাদের পেমেন্ট দিতে চায় না। আমরা যদি পেপালই না আনতে পারি তাহলে ওই যে আপনার বিভিন্নভাবে ব্যাংক হয়ে টাকা আসবে বা অনেক সময় এখন মানি লন্ডারিং ইয়াটা আরো বেড়ে যাবে। আগে প্রথমে পেমেন্ট গেটওয়ে, আমাদের ইন্টারনেট স্পিড, আমাদের আইটি পার্ক গড়ে তোলার কথা আছে, এইগুলো যদি আগে বাস্তবায়ন করে তাহলে মনে করি যে পরবর্তীতে এখনো ওই মার্কেট প্লেসটা এখনো স্বপ্নটা অনেক দূরে থাকার কথা। আমরা বিভিন্ন দিকে ড্রাইভ করার চিন্তা করছি, কারণ মার্কেট প্লেসে যথেষ্ট পরিমাণ কাজ নেই। আমাদের কাজের রিসোর্স তৈরি করতে হবে, কাজ আমরা যে পোস্ট করব, কাজ দেব, এরকম সম্ভাবনা তৈরি করতে হবে। আমাদের ওই জায়গাটা জোর দেওয়া দরকার। আমাদের মার্কেট প্লেস আসলে এই মুহূর্তে দরকার না আমার মতে। প্রাথমিকভাবে দেশীয় বাজার ধরার পাশাপাশি ইন্টারন্যাশনাল এমপ্লয়ারদের এই মার্কেট প্লেসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিল্যান্সারের উদ্যোক্তাদের। আপাতত আমাদের পরিকল্পনা হচ্ছে এক্সক্লুসিভলি বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কাজ করবে। শুধুমাত্র আমরা বিদেশ থেকে যে কাজগুলি আসবে বা এমপ্লয়াররা যে কাজগুলি দিবে, তাদের কাজগুলি তাদের পেমেন্ট করার জন্য পেপাল ব্যবহৃত হবে। আমরা এই মাসেই আপনার ওপেন করে দিচ্ছি। তবে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজেদের ব্র্যান্ডিং, নির্ভরযোগ্য কারিগরি সক্ষমতা, পেমেন্ট পদ্ধতি এবং সবার আস্থা ও আগ্রহ তৈরি করাই বিল্যান্সারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যশোরে বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার থেকে বেশি জমিতে ধান আবাদ করেও মুখে হাসি নেই চাষিদের। উৎপাদন খরচ বেড়ে যাওয়া, প্রতিকূল আবহাওয়া, সর্বোপরি ধানের দাম কম হওয়ায় হতাশা বিরাজ করছে তাদের মধ্যে। ধানের দাম কমের কারণ হিসেবে ভরা মৌসুমে ভারত থেকে চাল আমদানিকে দুষছেন আড়তদাররা। তবে কৃষি বিভাগ বলছে ফলন ভালো হয়েছে, ধান সংরক্ষণ করতে পারলে দামও ভালো পাওয়া যাবে। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে দিস রিপোর্ট।
আমন আবাদের খরচ বেশি হয় সে ক্ষতি পুষিয়ে নিতে বোরো আবাদকে সামনে রেখে আশায় বুক বাঁধে যশোরের চাষিরা। কিন্তু গত কয়েক মাস হরতাল অবরোধের কারণে কৃষকরা সময় মতো পাননি বীজ, কীটনাশক ও ডিজেল। অনেকটা অতিরিক্ত ব্যয় করে 3 মাসের পরিশ্রমে মাঠের পর মাঠ ফলিয়েছেন সোনালী ফসল। কিন্তু চৈত্রে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও ধানের বর্তমান বাজার মূল্যে হতাশ চাষিরা। পানির দাম বেশি, সারের দাম বেশি, ঝড় শিলাবৃষ্টিতে আমাদের ফলন ব্যাপক একটা কমের সম্ভাবনা রয়েছে। এই ধানে বাড়ি খেয়ে ধান হয়ে গেছে সিটটা, যা হয়েছে এখন বাজারের মূল্য খুব সীমিত। তো এইভাবে যদি চাষবাস করতে থাকি আমরা আস্তে আস্তে আমাকে জমা বিক্রি করে আমাকে চাষবাস করতে হবে, নিজেকে হচ্ছে পেট চালানোর দায়িত্বে। ভরা মৌসুমে ভারত থেকে চাল আমদানি ধানের কম মূল্যের অন্যতম কারণ বলে জানালেন ব্যবসায়ীরা। মন প্রতি 800-900 টাকা তো ধানের খরচই পড়ে যায় উৎপাদন যারা করে আর কি। তো সেই ক্ষেত্রে তারা বাজার দর পাচ্ছে 600 টাকা। কারণ আমাদের দেশে তো খাদ্য অভাব নেই, খাদ্য ঘাটতি নেই, মাল মজুদ, আমদানি করবে কি জন্য? তবে কৃষি বিভাগ বলছে ফলন ভালো হয়েছে, ধান সংরক্ষণ করতে পারলে দাম ভালোই পাবে কৃষকেরা। দু এক জায়গায় শোনা যায় তারা বলছে আরো ধানের দাম বলে ভালো হতো। এটা স্বাভাবিক ঘটনা, আমাদের দেশে এখন প্রচুর ধান উৎপাদন হচ্ছে। যখন কৃষকরা ধান ওঠে তখন বাজার মূল্য একটু সবাই বিক্রি করতে চায়, সামান্য কম হতে পারে। আমি মনে করি কিছুদিন রাখতে পারলে এই সমস্যাটা থাকবে না। জেলায় চলতি বোরো মৌসুমে 1,52,436 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল, তবে 579 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। সময় সংবাদ, যশোর। রংপুর অঞ্চলের নদ নদীতে কমতে শুরু করেছে পানি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন পেশার মানুষ। জলবায়ু পরিবর্তনের ফলেই এমন পরিস্থিতি বলে মনে করেন সংশ্লিষ্টরা। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার নামে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়িত হচ্ছে না। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। পৌষের শুরু থেকে পানি কমতে শুরু করে যমুনা ব্রহ্মপুত্রে। চৈত্রের শেষ সময়ে এসে ব্রহ্মপুত্রের বুকে এখন নাব্য সংকট চরম আকার ধারণ করেছে। নাব্য সংকটের ফলে নৌ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ব্যবসা বাণিজ্য ও যাত্রী পারাপার এখন বন্ধ হবার উপক্রম। পানি কমার সাথে সাথে নৌকার মাঝি, জেলে সহ নদী নির্ভর সব পেশার মানুষের জীবন জীবিকায় টান পড়েছে। পানি নদীতে থাকতেও মাছ আমরা মারতাম না, আমাদের কোনো সমস্যা। যাতায়াতে কষ্ট হচ্ছে, নৌকা সাধারণত গেলে নৌকার ফ্যান ভাঙতেছে। নদীতে অস্বাভাবিক পানি কমে যাওয়াকেই জলবায়ু পরিবর্তনের অন্যতম নিয়ামক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের গা ঘামছে না কিন্তু গরম লাগছে। অন্যদিকে কি কারণে এখানে গ্রীষ্মে দেখা যায় যে রাতের বেলা কুয়াশা পড়ছে, কেন এরকম ঘটছে? এবং আমরা মনে করি এটার সঙ্গে নদীগুলোতে পানি না থাকার একটি সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তন। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেসরকারি সংগঠন একতাকে গাইবান্ধার বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণের জন্য 2013 সালে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে 25 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন রাস্তাগুলোতে গাছের কোনো চিহ্ন পর্যন্ত নেই। রামচন্দ্রপুর ইউনিয়নের সঙ্গে একতার 3 কিলোমিটার গাছ লাগানোর চুক্তি হয় জলবায়ু পরিবর্তনের জন্য, কিন্তু মূলত তারা গাছ নামমাত্র চুক্তি করার পরে তারা কিছু গাছ লাগায়, পরবর্তীতে সে গাছগুলো রক্ষণাবেক্ষণের অভাবে গাছগুলো নষ্ট হয়ে যায়। তবে একতার দাবি প্রকল্পের জন্য সময় ও জনবল কম হওয়ায় সফলতা আসেনি। আর জেলা প্রশাসক বললেন বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রজেক্টটা যদি আরো একটু সময় আরো দীর্ঘায়িত থাকতো এবং জনবলটা যদি থাকতো, প্রকল্পটা 100% সফলতা আসতো। জলবায়ু পরিবর্তনের জন্য যে নদী ভাঙ্গন বলেন অথবা কোনো রাস্তাঘাটের ভাঙ্গন হয় অথবা কোনো চর জাগে, সেগুলোতে আমরা কাজ করছি। যমুনা ব্রহ্মপুত্র নদের উপর নির্ভর করে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 40,000 পরিবার জীবিকা নির্বাহ করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 5 জন। সকালে 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পাবনা ঈশ্বরদী মহাসড়কের 8 মাইল এলাকায় শাহজাদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার 3 যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। দেশের বাইরের খবর। ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসী নিয়ে নৌকাডুবি ঠেকাতে 10 দফা পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
লুক্সেমবার্গে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রী ফেদেরিকা মোঘেরিনি এই পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, অভিবাসীদের সাগর পাড়ি দেয়া ঠেকাতে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোর সরকার লিবিয়া এবং সংশ্লিষ্ট আফ্রিকান দেশগুলোর সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। এ ব্যাপারে নজরদারি আরও বাড়ানো হবে। সোমবার অন্তত ৩০০ অবৈধ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে আবারও নৌযানডুবির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায় এতে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এর পরপরই লুক্সেমবার্গে জরুরি বৈঠকে বসে ইইউভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এর একদিন আগে ৯০০-র বেশি অবৈধ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি হয়। ওই ঘটনায় মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা গেছে। মৃতদেহ পাওয়া গেছে ২৭টি। আশঙ্কা করা হচ্ছে ওই নৌকার অধিকাংশ আরোহীরই মৃত্যু হয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় ইরান দূতাবাসের কাছে আবাসিক এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৯ জন নিহত হয়েছেন। সোমবার শিয়া হাউথিদের অস্ত্রের মজুদ লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করে জোটের সামরিক মুখপাত্র। তবে এর কয়েক ঘণ্টা আগেই হাউথিদের একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ৬০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এরই মধ্যে ইয়েমেন সংলগ্ন উপসাগরে দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে এডেন উপসাগরে দুটি জাহাজ পাঠানো হয়েছে অভিযোগ করে ইয়েমেনের নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি পেন্টাগনের। ইরান ইয়েমেনে শিয়া হাউথি বিদ্রোহীদের অস্ত্রের যোগান দিচ্ছে বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের দাবি, কেবল এডেন উপসাগর ও লোহিত সাগরের নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল দেওয়ার জন্য দুটি জাহাজ পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ঝড়ের কবলে পড়ে ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সিডনিতে ঝড়ো হওয়ার কারণে ২ লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, নিউ ক্যাসেলের ডাঙ্গক এলাকায় প্রবল বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি হয়েছে। কিছু কিছু এলাকায় বাতাসের বেগ ঘন্টায় ১৩৫ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড়ে হান্টার, সেন্ট্রাল কোস্ট এবং ইলাওয়ারা এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকায় থাকা পর্যটকরাও ভোগান্তিতে পড়েছেন। In Miranda, this tree came crashing down, blocking the road and damaging parked cars. And there is no immediate relief from the extreme conditions, with February shaping up as brought torrential rain. খেলার খবর। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে হারের একদিনের ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। ফলে সাবেকদের তিক্ত কথায় জর্জরিত সফরকারীদের লক্ষ্য এবার হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা টাইগারদের বিপক্ষে কাজটা সহজ হবে না। তবুও মিরপুরে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছেন আজাহার আলীর দল। এই মুহূর্তে মিরপুরে আমাদের সহকর্মী শান্ত বিশ্বাস আছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুনিয়াত, আপনি যেভাবে বলছেন, আসলে বাংলাদেশ দলের জন্য আগামীকালের ম্যাচটি যতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ দলের যে লক্ষ্য যে হোয়াইট ওয়াশ করা, তা কিন্তু গতকাল বাংলাদেশ দলের ম্যানেজার এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা কিন্তু সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। এবং যেই ব্যাপারটি ঠিক বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ, এই ম্যাচটি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু পাকিস্তানের জন্য। কারণ আপনি জানেন, দেয়ালে পিঠ থেকে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের। কারণ তারা যদি এই ম্যাচ হারে, তাহলে তাতে করে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ সবার লজ্জা পাবে পাকিস্তান। তাই পাকিস্তান দলের কিন্তু আসলে মানে অনুশীলনে কোনো কমতি নেই। আমরা কিন্তু দেখলাম দুপুর সকাল 11টার পরে যখন পাকিস্তান দল অনুশীলন করছে, আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু পাকিস্তান দল অনুশীলন চালিয়ে যাচ্ছে। তাদের কিন্তু অনুশীলনে এতটুকু কমতি নেই। বিশেষ করে আপনি দেখতেই পাচ্ছেন যে বোলার সাইদ আজমল থেকে শুরু করে অন্যান্য যে জুনাইদ খান রয়েছেন, মোহাম্মদ হাফিজ রয়েছেন, তারা কিন্তু নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে আসলে চেষ্টা করছেন কিভাবে বাংলাদেশের বিপক্ষে তাদের যে এখন সম্মান রক্ষার যে ম্যাচ, সম্মান বাঁচানোর যে ম্যাচ, সেই ম্যাচটা কিভাবে বের হতে পারে তার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেননা বাংলাদেশ দল কিন্তু আগেই ঘোষণা দিয়েছে, গতকালই বাংলাদেশ দল বলে ফেলেছে যে বাংলাদেশ দল এই ম্যাচে আসলে হোয়াইট ওয়াশ সবারই করারই মূল লক্ষ্য। কেননা পাকিস্তানের বিপক্ষে এরই মধ্যে ২-০তে সিরিজ জেতা বাংলাদেশ দল আসলে আর পেছনে ফিরে তাকাতে চায় না। আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখি, পাকিস্তান দলের সঙ্গে কিন্তু এরই মধ্যে ৪ জন ক্রিকেটার যোগ দিয়েছেন, আফ্রিদি সহ। কিন্তু তারা কিন্তু টি-20 খেলার জন্য এখানে এসেছেন। তারপরও তাদেরও আমরা দেখলাম, আফ্রিদিকে দেখলাম আজকে টিমের সাথে অনুশীলন করেছেন। দলের যে অনভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, বিশেষ করে তাদেরকে আফ্রিদি অনেক টিপস দিচ্ছেন, তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বের করে আনার জন্য। তবে সবকিছু ছাপিয়ে যে জিনিসটা হচ্ছে বড়, যেহেতু খেলাটা ঘরের মাঠে, বাংলাদেশের মাঠে খেলা, এবং বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে বাংলাদেশ দল, সবকিছু মিলিয়ে আসলে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ। তারা কতটা পারবে বাংলাদেশ দলকে বিট করতে, সেটাই একটা দেখার বিষয়। তার চেয়েও বড় ব্যাপার, টাইগারদের জন্য একটা বিশাল সুযোগ যে পাকিস্তানের মতো দল, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হোয়াইট ওয়াশে লজ্জা দেওয়ার এই সুযোগ বাংলাদেশ দল পুরোপুরি নেওয়ার জন্য মুখিয়ে আছে। এবং বাংলাদেশ দল বিকেলে অনুশীলন করবে, এবং তখন বাংলাদেশ দল অধিনায়ক কথা বললে হয়তো আমি আপনাকে বাংলাদেশ দলের মূল লক্ষ্যটা আরো পুরোপুরি জানিয়ে দিতে পারবো।
সিরিজে হোয়াইট ওয়াশের পর মিরপুরে পাকিস্তানের অনুশীলন সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শান্ত বিশ্বাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। লিগের সেমিফাইনালের লক্ষ্যে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যালিয়েঞ্জ অ্যারেনার স্বাগতিক বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পোর্তো। তবে প্রথম লেগে ৩-১ গোলের জয় নিয়ে সেমির পথে অনেকটা এগিয়ে রয়েছে পোর্তো। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে প্যারিস সেন্ট জার্মাইকে নিউ ক্যাম্পে আতিথ্য দেবে বার্সেলোনা। প্রথম লেগে পিএসজি মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে কাতালানরা। ম্যাচ দুটি শুরু আজ বাংলাদেশ সময় রাত 1:45টায়। প্রথম লেগে বড় হারের কারণে সেমিফাইনালের জন্য ঘরের মাঠে বড় জয় নিশ্চিত করতে হবে বাভারিয়ানদের। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে রোবেন, রিবেরি, স্টার্ক ও মার্টিনেজের মতো তারকাদের। এছাড়াও নিষেধাজ্ঞার খড়গে কাটা পড়েছেন বার্নেট, ফিলিপ লাম ও নিউইয়র্কের। তবে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন সোয়ানস্টাইগার। এমন জোড়াতালির বায়ার্নের প্রতিপক্ষ পোর্তোর নেই কোনো ইনজুরি সমস্যা। তবে সাসপেনশনের কারণে মাঠের বাইরে থাকবেন দানিলো, আলেক্সান্দ্রো এবং ক্রিস্টিয়ানো টেলোকো। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফরাসি জায়ান্ট পিএসজিকে আতিথ্য দিতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সুয়ারেজ, নেইমার ও মেসি রয়েছেন দুর্দান্ত ফর্মে। যদিও বা ইনজুরি আক্রান্ত থিয়াগো সিলভা ও মাতাকে থাকতে হতে পারে সাইড বেঞ্চে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় আওয়ামী লীগের মামলা। বিএনপির পাল্টা অভিযোগ দাখিল। সিটি নির্বাচনের প্রচারণায় বেগম জিয়া অংশ নিলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সুযোগ না থাকায় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন, ইসিকে উদ্যোগ নেওয়ার আহ্বান। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে গত 5 বছরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলছেন সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা। মানতে নারাজ সাবেক মেয়র। বগুড়ার প্রায় 10 লাখ মানুষ পান করছেন মাত্রাতিরিক্ত আর্সেনিক যুক্ত পানি। জনপ্রতিনিধিরা জরুরি পদক্ষেপের দাবি জানালেও সীমাবদ্ধতার কথা বলছে জনস্বাস্থ্য বিভাগ। এবং দেশেই গড়ে উঠছে অনলাইন ভিত্তিক কাজের সুযোগ। বৈপ্লবিক পরিবর্তন আসবে মত উদ্যোক্তাদের। প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি অর্থ লেনদেন সহজ করার তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।